ওকে, তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দিই। আজকে আমাদের আলোচনা প্রথমত হচ্ছে অব্যয়। প্রথমত হচ্ছে আজকে আমাদের আলোচনা সেটা হচ্ছে অব্যয়। এখন আসলে অব্যয় জিনিসটা কি? অব্যয় জিনিসটা কি? অব্যয় ব্যাপারটা হচ্ছে আমরা আগে ছোটবেলা থেকে যেভাবে অব্যয় শিখেছি সেটার ব্যাপারটা হচ্ছে যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই, যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই, যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই তাকে অব্যয় বলে। যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই তার কোনো, তাকে বলা হচ্ছে অব্যয়। তো এইটা আমরা শিখে আসছি। তো এইটা যে ভুল ব্যাপারটা কিন্তু তা না, এটা ঠিক আছে, বাট আমরা এইভাবে শিখবো না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা অব্যয়ের ক্লাসটা শিখবো কিভাবে? আসেন, অব্যয়টা আমরা শিখবো একদম ইউনিক একটা সিস্টেমে। আমরা একটা অব্যয় শিখবো ইউনিক সিস্টেমে। তবে তার আগে আমি একটা উদাহরণ দেখাতে চাই আপনাদেরকে। ধরেন আপনাদের ফাহিম স্যার, ধরেন আপনাদেরকে, আপনাদের ফাহিম স্যার, ধরেন আমি ধরে নিলাম যে ফাহিম স্যারকে নিয়ে একটা উদাহরণ দেখি আমরা। ধরেন আমি এরকম বললাম যে ফাহিম, ধরেন আমি বললাম যে ফাহিম অসুস্থ, ফাহিম অসুস্থ, তাই তাই সে পরীক্ষা দিতে পারে না, তাই সে পরীক্ষা দিতে পারে না। এই যে বললাম ফাহিম অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা দিতে পারে না। এই যে একটা বাক্য বললাম যে ফাহিম অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না। এখন এই বাক্য অব্যয় কোনটা যদি জিজ্ঞেস করি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা কিন্তু এক বাক্যে বলে দিবে যে ভাই এখানে তাই অব্যয়। কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই তাই কেন হইলো, এটা এটা মানে এখানে তাই কেন অব্যয় হইলো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা উত্তর দিতে পারবে না। কারণ এই যে ব্যাপারটা যে যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই, এটা আপনি এই রুলস দিয়ে এখানে বুঝতে পারবেন না যে ভাই এই পদের ব্যয় নাই বাকি সব পদের ব্যয় আছে। এটা আপনি এখানে বুঝতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাকচুয়ালি অব্যয়টা এভাবে শিখবো না যে যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই তাকে অব্যয় বলে। তাহলে আমরা কিভাবে শিখবো? আসেন আমরা একটা টেকনিক শিখি। আসলে আমরা একটা টেকনিক শিখি। টেকনিকটা কি ভালো করে খেয়াল করেন, দেখেন আমরা একটা টেকনিক শিখবো। টেকনিকটা কি ভালো করে খেয়াল করেন, দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা একটা টেকনিক শিখবো। টেকনিকটা হচ্ছে এরকম, ভালো করে আমার দিকে খেয়াল করেন। মনে করেন আপনার কাছে সবুজ রঙের 500 টাকার একটা নোট আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা 500 টাকার একটা নোট আছে। নোট কয়টা? একটা। আচ্ছা যদি এখন বলি নোট কয়টা? দুইটা। এখন বলি নোট কয়টা? চারটা। তাহলে চারটা নোট আছে, মানে মোট কত টাকা আছে? 2000 টাকা। এবার মনে করেন মাঝখানে লাল রঙের গান্ধীর প্রতিকৃতি আঁকা, গান্ধীজির প্রতিকৃতি আঁকা 500 টাকার আরেকটা নোট আছে। তাহলে এবার নোট নোট কয়টা? নোট 5টা। টাকা কত? টাকা কিন্তু 2000, টাকা কিন্তু 2500 না, বিকজ দিস ইজ নট টাকা, দিস ইজ রুপি। ওকে, এখন মনে করেন আপনার কাছে দুই পাশে দুটো সবুজ নোট, মাঝখানে একটা লাল নোট। ঠিক আছে, এই যে মনে করেন দুই পাশে দুটো সবুজ নোট আছে, মাঝখানে একটা লাল নোট আছে, এরকম। ঠিক আছে, দুই পাশে দুটো সবুজ নোট, মাঝখানে একটা লাল নোট আছে। তো এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট। তবে এই নোটটা হচ্ছে ইন্ডিয়ান। এখন এই যে টাকাগুলো আছে এটা নিয়ে আপনি একটা ড্রেস কিনতে গেছেন, ড্রেসের দাম 2500 টাকা, কিনতে পারবেন? উত্তর হচ্ছে না, পারবেন না। কেন পারবেন না? বিকজ দিস ইজ নট ভ্যালিড ইন আওয়ার কান্ট্রি, রাইট? এই যে ইন্ডিয়ান রুপি যেটা, দিস ইজ নট ভ্যালিড ইন আওয়ার কান্ট্রি। দেন ওকে সরি, দেন দ্য কোশ্চেন ইজ তাহলে রাখছেন কেন? দেন দ্য কোশ্চেন ইজ তাহলে রাখছেন কেন? এই যে নোটটা এটা রাখছি কেন? তাহলে রাখছি জাস্ট ফর শো অফ, নাথিং এলস। এক্স্যাক্টলি, জাস্ট ফর শো অফ, নাথিং এলস। মানে ব্যাপারটা হচ্ছে বাইরের একটা নোট, একটা কয়েন, একটা ডাক টিকিট আমরা কেন রাখি? জাস্ট ফর শো অফ, নাথিং এলস। বাইরের একটা কয়েন, নোট, এই যে আপনি এখন এনাফ ম্যাচিউরড হয়েছেন, বাট চিন্তা করেন যখন আপনি ক্লাস 1-এ পড়তেন, 2-তে পড়তেন, বাইরের একটা নোট, বাইরের একটা কয়েন, একটা ডাক টিকিট কতটা প্রেশাস ছিল আপনার কাছে। আপনি ফ্রেন্ডদের সাথে যে শেয়ার করতেন, দোস্ত দেখ আমেরিকান টাকা, সৌদি আরবের কয়েন, ঠিক আছে, বাইরের দেশের নোট, আরবি লেখা, বিশাল একটা ভাব। কিন্তু এই নোট দিয়ে আপনি কি বাইরের থেকে একটা চিপস, একটা চকলেট, একটা চুইং গাম কিনতে পারতেন? কিচ্ছু কিনতে পারতেন না। সো এই যে নোটটা, এই নোটটা কিন্তু আপনার কাছে একদম বেজলেস। কথা বুঝতে পারছেন? রাখছেন কেন? জাস্ট সুন্দর, দেখতে ভালো লাগে এই জন্য। তো এইটা হচ্ছে অব্যয়ের মতো, অর্থাৎ এটা দেখতে সুন্দর কিন্তু বাক্যে না থাকলেও বাক্যের অর্থ যা থাকবে, কিন্তু বাক্যে থাকলেও বাক্যের অর্থ থাকবে। ব্যাপারটা হচ্ছে এই টাকা আপনার কাছে না থাকলেও 2000 টাকা আছে, এই টাকা আপনার কাছে থাকলেও 2000 টাকা আছে, কিন্তু মানে তার মানে এই টাকার কোনো সোশ্যাল ভ্যালু নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। তো অব্যয় হচ্ছে সেই পদ যে পদটা বাক্য থেকে ফেলে দিলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু থাকলে দেখতে সুন্দর লাগে। যেমন ধরেন আমি প্রথমত, এখন মনে করেন আমি জানি না এই বাক্যে অব্যয় কোনটা, ধরেন আমি জানি না অব্যয় কোনটা, আমি একটা একটা করে পদ ফেলে দিই, যেটা ছাড়া বাক্য হবে সেটাই অব্যয় পদ। ঠিক আছে, এবার আমি ফাইন ফেলে দিই, দেখেন তো অব্যয় কিনা, মানে বাক্য হয় কিনা। অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয়? অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না, কে অসুস্থ? বাক্য হয়? হয় না। ওকে ফাইন, এবার আমি অসুস্থ ফেলে দিই, দেখেন তো ফাহিম তাই সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয়? ফাহিম তাই সে পরীক্ষা দিতে পারে, বাক্য হয়? বাক্য হয় না। তার মানে অসুস্থ এটা অব্যয় পদ হবে না। এবার আমি যদি পরীক্ষা ফেলে দিই, তাহলে এবার খেয়াল করেন তো, পরীক্ষা ফেলে দিই, ফাহিম অসুস্থ তাই সে দিতে পারে না, ফাহিম অসুস্থ তাই সে দিতে পারে না, বাক্য হয়? এটাও অব্যয়, এটাও বাক্য হয় না। ফাহিম অসুস্থ তাই সে দিতে পারে না, এটা বাক্য হয় না। একমাত্র দেখেন তাই ফেলে দিলে দেখেন বাক্য হবে, যে ফাহিম অসুস্থ সে পরীক্ষা দিতে পারে না। তার মানে কি? এটা হচ্ছে বাক্য। ফাহিম অসুস্থ সে পরীক্ষা দিতে পারে না, এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে বাক্য হবে। আমার কথা বুঝতে পারছেন? খেয়াল করেন, ফাহিম অসুস্থ
তাই সে পরীক্ষা দিতে পারে না, এই তাইটা হচ্ছে অব্যয়, কারণ এটা ছাড়াও ফাহিম অসুস্থ, সে পরীক্ষা দিতে পারে না বাক্য কিন্তু হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তো তার মানে এই তাইটা কি বলেন, এই তাইটা হচ্ছে অব্যয়। হ্যাঁ, এখন আপনি এটাও বলতে পারেন যে ভাই আমি তো এইটুক বাদ দিয়েও বাক্য বলতে পারতাম যে ফাহিম অসুস্থ তাই পরীক্ষা দিতে পারে না, তাহলে সে বাদ দিলেও তো বাক্য হচ্ছিল, তাহলে সে কি আমি কেন অব্যয় বলবো না? আপনার মনে এটা একটা প্রশ্ন আসতে পারে। ওকে, এটার ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার করে দিই, মনে রাখবেন বাক্য থেকে সর্বনাম বাদ দিলেও বাক্য হয়, বাক্য থেকে অব্যয় বাদ দিলেও বাক্য হয়, এবং বাক্য থেকে বিশেষণ বাদ দিলেও বাক্য হয়। তিনটাই কিন্তু বাদ দিলে বাক্য থেকে বাক্য হয়। কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যামাং দেম? এই তিনটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সর্বনাম পদ বাক্যের অন্য কোনো পদকে, সর্বনাম পদ বাক্যের অন্য কোনো পদকে রিপ্রেজেন্ট করে। সর্বনাম পদ বাক্যের অন্য কোনো পদকে কি করবে বলেন? সর্বনাম পদ বাক্যের অন্য কোনো পদকে রিপ্রেজেন্ট করে। অব্যয় পদ বাক্যের অন্য কোনো পদকে বিশেষণ পদ বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করে। ঠিক আছে, বিশেষণ পদ বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করে। আর অব্যয় পদ ও বসে হুদাই, ওর কোনো কাজ নেই, ও বসে কি না হুদাই। মানে আলটিমেটলি মনে করেন, দেখেন আমি যদি বলি ধরেন এটা আমি বললাম এটা দক্ষিণ দিক, ধরেন আমি বললাম এটা দক্ষিণ দিক, এদিকেই আমাদের কল্যাণ, এই যে আমি বলতেছি এদিকে আমাদের কল্যাণ, তাহলে এই এদিকটা কি বাক্যের দক্ষিণ দিককে রিপ্রেজেন্ট করছে না? করছে। তার মানে এটা কি সর্বনাম, এদিকটা হচ্ছে সর্বনাম। আবার দেখেন আমি যদি বলি যে ফাহিম ভালো ছেলে, ধরেন আমি বললাম যে ফাহিম ভালো ছেলে, এই যে আমি বললাম যে ফাহিম ভালো ছেলে, ফাহিম ভালো ছেলে। এখন এই যে আমি ফাহিম ভালো ছেলে বললাম, আমি যদি ভালো পদটা বাদ দিই, ভালো করে খেয়াল করেন, আমি যদি ভালো পদটা বাদ দিই তাহলে ফাহিম ছেলে বাক্য হয় না? হয়। তাহলে ফাহিম ছেলে বাক্য হয়, তাই বলে কি ভালোকে আপনি অব্যয় বলবেন? তাই বলে কি ভালোকে আপনি অব্যয় বলবেন? উত্তর হচ্ছে না। ভালো এই জায়গায় ছেলে পদটাকে মডিফাই করছে, ভালো এই জায়গায় অ্যাডজেক্টিভ, ভালো এই জায়গায় কি বলেন, ভালো এই জায়গায় অ্যাডজেক্টিভ। আমার কথা বুঝতে পারছেন? সো তার মানে ঠিক সেম ভাবে দেখেন ফাহিম অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না, এই সেটা কিন্তু বাক্যের ফাহিম পদকে রিপ্রেজেন্ট করে। তার মানে এই সেটা বাক্য থেকে বাদ দিলে বাক্য হয়, বাট এটাকে আপনি সর্বনাম বলবেন কারণ এটা বাক্যের অন্য কোনো পদকে কি করে, রিপ্রেজেন্ট করে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু এই তাই পদটা দেখেন বাক্যের অন্য কোনো পদকে রিপ্রেজেন্টও করে না, বাক্যের মধ্যে বসছেও শুধুমাত্র এমনিতেই, জাস্ট হচ্ছে ভাব দেখানোর জন্য, আর কিছু না, জাস্ট ফর শো অফ, নাথিং এলস। কথা বুঝতে পারছেন? জাস্ট ফর শো অফ, নাথিং এলস। তো এই জন্য এই তাইটা হচ্ছে কি অব্যয় পদ। তাহলে অব্যয় পদ কিভাবে চিনবেন? কোন সহজ কথা যদি বলি, কোন একটা বাক্যের মধ্য থেকে কোন একটা পদ ফেলে দিবেন, ফেলে দিয়ে দিয়ে দেখবেন যে কোন পদটা ছাড়া বাক্য হয়, যেটা ছাড়া বাক্য হয় সেটাই অব্যয়, শেষ, কাহিনী খালাস। কথা বুঝতে পারছেন? যেটা ছাড়া বাক্য হবে সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে অব্যয়। কথা বুঝতে পারছেন? কথাটা কি ক্লিয়ার? অব্যয় জিনিসটা কি এটা আমাদের ক্লিয়ার। এখন আসেন যদি আপনাকে প্রশ্ন করা হয় অব্যয় শব্দ কত প্রকার, ঠিক আছে, যদি প্রশ্ন করা হয় এবার বলেন তো অব্যয় শব্দ কত প্রকার হয়? অব্যয় শব্দ কত প্রকার? তার হচ্ছে তিন প্রকার। তিন প্রকার কি কি? অব্যয় শব্দ তিন প্রকার। একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে মনে করেন অব্যয় শব্দ তিন প্রকার। এক নম্বর হচ্ছে বাংলা অব্যয়, এক নম্বর হচ্ছে কি অব্যয় বলেন? বাংলা অব্যয়। দুই নম্বর হচ্ছে তৎসম অব্যয়, দুই নম্বর হচ্ছে তৎসম অব্যয়, আর তিন নম্বর হচ্ছে বিদেশি অব্যয়। বাংলা, তৎসম, বিদেশি। অব্যয় শব্দ কয় প্রকার? তিন প্রকার, বাংলা, তৎসম, বিদেশি। ঠিক আছে, অব্যয় শব্দ কয় প্রকার? তিন প্রকার। কি কি? বাংলা, তৎসম, বিদেশি। বাংলা, তৎসম, বিদেশি। ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন, এইবার আসেন তাহলে অব্যয় শব্দ যে তিন প্রকার এটা তো আমরা বুঝলাম, এখন তিন প্রকার কি কি সেটা একটু দেখি। অব্যয় শব্দ তিন প্রকার সেটা কি কি? বাংলা, তৎসম, বিদেশি। বাংলা অব্যয় কয়টা? বাংলা অব্যয় হচ্ছে পাঁচটা। পাঁচটা কি কি? পাঁচটা হচ্ছে আর, আবার, ও, হা, না। আর, আবার, ও, হা, না। আমার সাথে সাথে বলেন, বলেন আর, আর, আবার, আর, আবার, ও, হা, না। দ্যাটস ইট। এই পাঁচটা হচ্ছে কি অব্যয়, মানে কোন অব্যয়? বাংলা অব্যয়। ঠিক আছে, আর, আবার, ও, হা, না, এই পাঁচটা হচ্ছে কি বাংলা অব্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয়। আর, আবার, ও, হা, না, এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয়। তবে এটা নিয়ে একটা মজার অভিজ্ঞতার কথা আছে, সেটা হচ্ছে ক্লাস নিচ্ছিলাম 2018 সালে। 2018 সালে একটা মজার অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে মৌচাকে ক্লাস নিচ্ছিলাম। নটরডেমের পাশেই মৌচাক যে শাখাটা ছিল যেখানে ক্লাস নিতাম। তো মৌচাকের একটা মানে নটরডেমেরই একটা স্টুডেন্ট, নাম ছিল জীবন, মানে মার্শাল্লাহ বদের হাড্ডি, মানে বদের হাড্ডি ছিল। মানে ওই যে বলে না যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের বেশি নয়, আর একটি হলে ভালো হয়, এরকম একটা ডায়লগ ছিল না? আমি তখন বলতাম যে ছেলে হোক মেয়ে হোক বদের হাড্ডি একটাই যথেষ্ট হয়। ঠিক আছে, মানে বদের হাড্ডি হলে একটাই যথেষ্ট হয়। ঠিক আছে, বাকি সন্তান দরকার নাই, কোনো প্রয়োজন নেই। একটা মানে ইয়া করতে করতে মেনটেন করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে, তো ওরে আমি ক্লাসে যে কোনো কিছু যদি বলতাম মার্শাল্লাহ, ওরে আমি যাই বলি এটারই নেগেটিভ সেন্সে নেয়, যাই বলি এটারই নেগেটিভ সেন্সে নেয়। তো ওরে বলছি যে বাংলা অব্যয় হচ্ছে পাঁচটা, আর, আবার, ও, হা, না, এটা মুখস্থ করতে। তো মনে করেন ক্লাসে সবাই বলছি, তো তারা বলছে, ও দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে ভাই আনতে পারতেছি না। আমি বললাম কেন, সমস্যা কি? কবে জিনিসটা যাচ্ছে না। আমি বললাম যাচ্ছে না কেন?
কই জমতেছে না জিনিসটা। আমি বললাম যে মারি খাবি এখন, তুই ডাইরেক্ট বল কি বলতে চাচ্ছস। তবে জিনিসটা আপনি আরেকটু সুন্দর করে সাজাতে পারেন। আমি বললাম যেমন, তো সে আমাকে সাজাই দিচ্ছে জিনিসটা, সেই জিনিসটা আমি সাজাই দিচ্ছে এরকম যে ও হ্যাঁ আবার আর না, ঠিক আছে। সে আমাকে জিনিসটা সাজিয়ে দিচ্ছে এরকম যে ভাই আপনি এভাবে বলেন যে ও হ্যাঁ আবার আর না, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বাংলা অব্যয় 5টা। এখন পরে আমি বললাম ভাই তুই যে সিস্টেম বলছস এটা বাসায় কেউ জোরে পড়তে পারবো না। আমি যেটা বলছি এটা বাসায় মোটামুটি সে রিডিং পড়তে পারবে যে ও হ্যাঁ আবার আর না, ঠিক আছে। সরি, আমি বলছি যে আর আবার ও হ্যাঁ না, কিন্তু তুই যেটা কইছস এটা বাসায় কেউ জোরে পড়তে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে তবে ছেলেটা চান্স পাইছিল, ভার্সিটিতে চান্সও পাইছে, এবং চান্স পাওয়ার পর এখন তার সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে, ভালো স্টুডেন্টটা ভালো ছিল। ওকে, তো ব্যাপারটা হচ্ছে বদেরাটি হন কোনো সমস্যা নেই, কিন্তু পড়ালেখাটা ঠিক মতো করতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলা হচ্ছে 5টা। 5টা কি কি? 5টা হচ্ছে আর আবার ও হানা, আর আবার ও হানা, কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার আসুন, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলা অব্যয় কয়টা? বাংলা অব্যয় হচ্ছে 5টা। আর আবার ও হানা, আর তৎসম বিদেশি অব্যয় কয়টা? বিদেশি অব্যয় হচ্ছে 7টা। বিদেশি অব্যয় কয়টা বলেন? বিদেশি অব্যয় হচ্ছে 7টা। বিদেশি অব্যয় কয়টা? বিদেশি অব্যয় হচ্ছে 7টা। 7টা কি কি? বিদেশি অব্যয় 7টা হচ্ছে, বিদেশি অব্যয় 7টা হচ্ছে আব্বা মাখু মাখা। বিদেশি অব্যয় 7টা হচ্ছে আব্বা মাখু মাখা, আব্বা মাখু মাখা। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে 7টা আছে, 7টা কি কি আসেন দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম যে আতে হচ্ছে আলবত, বলেন আতে কি? আতে হচ্ছে আলবত, আলবত। ওই যে হিন্দিতে দেখবেন বলে আলবত হাম আয়েঙ্গে, মানে অবশ্যই আমি আসবো, আতে হচ্ছে আলবত। দেন বতে হচ্ছে বহুত, বলেন বতে কি? বতে হচ্ছে বহুত, হিন্দিতে বলে না বহুত আচ্ছা, মানে অনেক ভালো, বহুত খুব, এরকম। দেন বাতে হচ্ছে বাস, তবে এটা অ্যাকচুয়ালি বাস নয়, এটা অ্যাকচুয়ালি সাবাস। আমরা মিলানোর জন্য বলছি বা, ঠিক আছে, আমরা মিলানোর জন্য বা বলছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবাস। ওকে ফাইন, বাত হচ্ছে বাস, তবে এটা হচ্ছে সাবাস। দেন মাতে হচ্ছে মারহাবা, বলেন মাতে কি? মাতে হচ্ছে মারহাবা। ওকে, দেন খুতে হচ্ছে খুব, বলেন খুতে কি? খুতে হচ্ছে খুব। তবে মাইন্ডেড, এই খুব মানে কিন্তু অনেক না। যদি খুব দ্বারা অনেক অর্থ বোঝায়, যেমন আমি তোমায় খুব ভালোবাসি, যখন খুব দ্বারা অনেক অর্থ বোঝাবে, যেমন আমি তোমায় খুব ভালোবাসি, সেই খুব দ্বারা হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাবে, সেটা হচ্ছে বিশেষণ। কিন্তু খুবটা যদি এখানে বোঝায় যে বহুত খুব, ঠিক আছে, বা খুবসুরত, তখন কিন্তু এই খুবটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে সুন্দর বোঝায়। কথা বুঝতে পারছেন? এটা দ্বারা কি বোঝায়? সুন্দর বোঝায়। কথা বুঝতে পারছেন? এটা দ্বারা কি বোঝায়? সুন্দর বোঝায়। কনসেপ্ট কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? মা, মাতে হচ্ছে মাইরি, এরপরে মাতে হচ্ছে মাইরি। মাইরি জিনিসটা কি? মাইরি মানে হচ্ছে ওই যে, এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে মাইরি মানে হচ্ছে কসম কাটা। ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করে বলি, এই যে আমাদের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য দেখবেন কথায় কথায় আমরা বলি দোস্ত আল্লাহর কসম লাগে তুই এটা করিস না, দোস্ত আল্লাহর কসম করে বলতেছে আমি এটা জানি না, মানে আল্লাহ তাআলাকে নিয়ে আমরা কসম কাটি। ঠিক সেম ভাবে খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র হচ্ছে মাতা মেরি, অর্থাৎ যীশু খ্রিস্টের মা মাতা মেরি, আর মাতা মেরির নামে তারা যে কসমটা কাটে সেটাকে বলা হয় মাইরি। এই জন্য দেখবেন ওরা বলে যে মাইরি বলছে আমি জানি না, মাইরি বলছে আমি করি নাই। কলকাতার মুভিগুলোতে এই শব্দের বহুল প্রয়োগগুলো আপনি দেখতে পারবেন বেশি, ঠিক আছে। মাইরি বলছি, মাইরি বলছি আমি জানি না, মাইরি বলছি আমি করি নাই, এরকম, ঠিক আছে, মাইরি। আর খাতে হচ্ছে খাসা, বলেন খাতে কি? খাতে হচ্ছে খাসা। খাসা যেমন কি? যেমন যে একটা বাক্য আছে এরকম যে মেয়ে যদি বলো তাহলে খাসা একখান আছে, মেয়ে যদি বলো তাহলে খাসা একখান আছে, মানে কি? মানে মেয়ে যদি বলো তাহলে সেই একখান মেয়ে আছে। অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্টার একটা গল্প আছে অপরিচিতা, সেই অপরিচিতা গল্পের এরকম একটা লাইন আছে যে মেয়ে যদি বলো তাহলে খাসা একখান আছে। এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে অনুপমের বন্ধু হরিশের উক্তি, ঠিক আছে, হরিশের উক্তি ছিল। ওকে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে বাংলা কি এটাও বুঝছি, তৎসম কি এটাও বুঝছি, সরি বাংলা কি এটাও বুঝছি, বিদেশি কি এটাও বুঝছি। বাংলা অব্যয় 5টা, বিদেশি অব্যয় 7টা। তাহলে বলেন তৎসম অব্যয় কি? তৎসম অব্যয় কয়টা? তৎসম অব্যয় হচ্ছে বিবিএস। তৎসম অব্যয় হচ্ছে বিবিএস। বিবিএস মানে কি ভাই? বিবিএস মানে বাদ বাকি সব শেষ, বাদ বাকি সব মানে বাদ বাকি যা আছে সব। মানে কি? মানে হচ্ছে মনে করেন যে বাংলা 5টার বিদেশি 7টার বাইরে বাদ বাকি যা অব্যয় আছে, অর্থাৎ এবং কিন্তু অথবা নতুবা যদিও তথাপি সুতরাং অধিকন্তু পরন্তু যেহেতু সেহেতু না হয় কিংবা বা অতএব অধিকন্তু ইত্যাদি 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 যা কিছু আছে সব হচ্ছে কি? সব হচ্ছে তৎসম অব্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই জন্য আমরা এভাবে পড়বো না, আমরা মানে তৎসম অব্যয়গুলো আলাদা মুখস্থ করবো না, আমরা বাংলা আর বিদেশিটা পড়বো, এর বাইরে যা আসবে সব তৎসম। বাংলা আর বিদেশিটা পড়বো, এর যা বাইরে যা আসবে সব তৎসম। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ওকে ফাইন। এবার আসেন, যদি প্রশ্ন করা হয় তাহলে অব্যয় পদ কত প্রকার? এতক্ষণ আমরা দেখেছি অব্যয় শব্দ, এখন যদি প্রশ্ন করি যে অব্যয় পদ কত প্রকার, তাহলে এবার খেয়াল করেন তো অব্যয় পদ কত প্রকার। অব্যয় পদ হচ্ছে যদি বলা হয়
তাহলে কিন্তু 4 প্রকার হবে। ভালো করে খেয়াল করেন, আগেরটা আমরা দেখছি অব্যয় শব্দ। অব্যয় শব্দ যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে অব্যয় শব্দ হচ্ছে আপনি 3 প্রকার দেখাবেন, কিন্তু অব্যয় পদ যদি বলে বা সিম্পলি যদি খালি বলে যে অব্যয় কত প্রকার, তাহলে দেখাবেন 4 প্রকার। ঠিক আছে, 4 প্রকার কি কি আসেন আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। অব্যয় পদ 4 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। বলেন 1 নম্বরে কি? 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। এখানে সমুচ্চয়ী লিখি তাহলে হয়। ওকে, সমুচ্চয়ী 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী। 2 নম্বর হচ্ছে অনন্যয়ী। বলেন 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে অনন্যয়ী। 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী, 2 নম্বর অনন্যয়ী, 3 নম্বর হচ্ছে অনুকার। 3 নম্বর হচ্ছে কি বলেন? 3 নম্বর হচ্ছে অনুকার, আর 4 নম্বর হচ্ছে অনুসর্গ। 4 নম্বর হচ্ছে কি বলেন? 4 নম্বর হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, তাহলে সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুকার, অনুসর্গ। সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুকার, অনুসর্গ। কথা বুঝতে পারছেন? সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুকার এবং অনুসর্গ। সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুকার এবং অনুসর্গ, 4টা অব্যয় আছে। এখন কথা হচ্ছে ভাই 2021 সালের যে নতুন বাংলা ব্যাকরণ বই, মানে নতুন আমরা যে বাংলা ব্যাকরণ বইটা এখন দেখি, এই বাংলা ব্যাকরণ বইতে তো অব্যয় নামক কোনো পদই নাই। সেখানে অব্যয়ের পরিবর্তে 3টা নতুন পদ আসছে, সেটা হচ্ছে আবেগ, যোজক এবং অনুসর্গ। তো এইটার ব্যাপারে একটু বলেন। এইটার ব্যাপারটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করেন। বর্তমান বইয়ের যে এই যে আবেগ, এই আবেগ জিনিসটাই কিন্তু আগের অনন্যয় অব্যয়। এই আবেগটাই কিন্তু আগের কি বলেন? অনন্যয় অব্যয়। বর্তমান বইয়ের যে যোজক, এই যোজক কি হচ্ছে আগের সমুচ্চয়ী অব্যয়। ঠিক আছে, আর বর্তমান বইয়ের যে অনুসর্গ, এটা তো অনুসর্গ নামেই আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা এরকম না যে এই অব্যয় পদ বিলুপ্ত হয়ে গেছে আর নতুন করে 3টা জিনিস আবিষ্কার হয়েছে, যোজক, আবেগ, অনুসর্গ। এটা কিন্তু নতুন করে আবিষ্কার হয়েছে এরকম না, এটা আগেও ছিল, এখনো আছে। এটা জাস্ট আগে হচ্ছে অব্যয় পদের মধ্যে ছিল, এখন হচ্ছে নতুন নামে, নতুন নামে ব্যাপারটা হচ্ছে ইয়া করছে, মানে নতুন করে জিনিসটা আলাদা করে স্বতন্ত্র ভাবে আসছে সামনে। কথা বুঝতে পারছেন? এখন সমুচ্চয় অব্যয় হচ্ছে যোজক, অপর নাম। অনন্যয় অব্যয় হচ্ছে আবেগ, বর্তমান নাম। অনুকার অব্যয়, এটা আগের থেকে অল্টারনেটিভ একটা নাম ছিল। অনুকার অব্যয়ের অপর নাম হচ্ছে ধন্যাত্মক অব্যয়। আগের থেকেই নাম ছিল একটা, অনুকার অব্যয় বা ধন্যাত্মক অব্যয়। আর এটা হচ্ছে অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়, এটা আগের থেকেই নাম ছিল একটা। ঠিক আছে, আগের থেকে এই দুইটা অল্টারনেটিভ নাম ছিল। এখন আসেন কোনটা কি জিনিস, আমরা একটু এটা নিয়ে আলোচনা করবো। কোনটা কি জিনিস এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে, একটু খেয়াল করেন তাহলে কোনটা কি জিনিস, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে আলোচনা করবো একটু এই যে অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়, এটা নিয়ে। অনুসর্গ অব্যয় জিনিসটা কি বা পদান্বয়ী অব্যয় জিনিসটা কি, ব্যাপারটা খেয়াল করেন। দেখেন, আমি যদি বলি এরকম যে সিম্পলি যদি বলি অনুসর্গ অব্যয়টা হচ্ছে সকল অনুসর্গ, শেষ, সহজ কথা। সকল অনুসর্গ, যত অনুসর্গ আছে সব অনুসর্গ হচ্ছে কি? সব অনুসর্গ হচ্ছে অনুসর্গ অব্যয় পদ। আচ্ছা, এখন আমি একটা উদাহরণের সাহায্যে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আমি যদি বলি তোমাকে দিয়ে, যদি বলি এরকম যে তোমাকে দিয়ে সফলতা সম্ভব, তোমাকে দিয়ে সফলতা সম্ভব, সফলতা সম্ভব। তাহলে এই যে আমি বললাম তোমাকে দিয়ে সফলতা সম্ভব, বুঝেন ব্যাপারটা? তোমাকে দিয়ে সফলতা সম্ভব। তো এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে দিয়েটা, এই দিয়েটা কিন্তু বাক্যের মধ্যে কি হিসেবে কাজ করছে বলেন? অনুসর্গ হিসেবে কাজ করছে। এই দিয়েটা কি হিসেবে কাজ করছে? অনুসর্গ হিসেবে কাজ করছে। ঠিক আছে, কারণ কি এই দিয়েটা হচ্ছে বাক্যের এই তোমাকে পদ এবং সফলতা পদ, এই দুইটার মধ্যে কি করছে? সমন্বয় করছে। আমি যদি দিয়ে পদটা বাদ দিই, খালি যদি একটু বলি যে তোমাকে সফলতা সম্ভব, তাহলে কিন্তু বাক্য হয় না। ঠিক আছে, তাহলে কিন্তু বাক্য হয় না। তাহলে তোমাকে দিয়ে সফলতা সম্ভব, এই দিয়েটা কি হিসেবে কাজ করছে? অনুসর্গ হিসেবে কাজ করছে। কথা বুঝতে পারছেন? এই দিয়েটা কি হিসেবে কাজ করছে? অনুসর্গ হিসেবে। তাহলে অনুসর্গ জিনিসটা কি? অনুসর্গ হচ্ছে বাক্যের দুইটা পদের মধ্যে সমন্বয়কারী, বাক্যের দুইটা পদের মধ্যে সমন্বয়কারী, সেটা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, আমি যদি বলি দেখেন তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, যদি প্রশ্ন করি এরকম যে তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, খেয়াল করে দেখেন, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। এই যে আমি বললাম তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, এই যে প্রতিটা, এই প্রতিটা কি বলেন তো? এই প্রতিটা হচ্ছে বাক্যের এই তোমার আর এই আমার, এই দুইটার মধ্যে মানে একটা সম্পর্ক স্থাপন করছে, এটা অনুসর্গ হিসেবে কাজ করছে। তাহলে এই প্রতিটা কি? প্রতিটা হচ্ছে অনুসর্গ। এই দিয়েটা কি? দিয়েটা হচ্ছে অনুসর্গ। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে অনুসর্গ। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে ভাই এই, তাহলে এখানে যে বললেন যে সকল অনুসর্গ অনুসর্গ অব্যয় পদ, তাহলে ভাই প্রশ্ন কিভাবে আসবে? এবার সে প্রশ্ন কিভাবে আসবে ভালো করে প্রশ্ন কিভাবে আসবে? যদি এরকম বলা হয় যে, যদি এরকম বলা হয় যে তোমাকে দিয়ে সফলতা সম্ভব, এখানে দিয়ে কি বা দিয়ে এর ব্যাকরণিক নাম কি? কারেক্ট আনসার অনুসর্গ। কিন্তু যদি বলে দিয়ে কোন পদ, তখন কারেক্ট আনসার হবে অব্যয় পদ। আর অব্যয়ের মধ্যে কোনটা? অনুসর্গ অব্যয় পদ। আমি কি বুঝাতে পারছি? আবার বলছি,
তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, যদি বলে এখানে প্রতি কি, প্রতি হচ্ছে অনুসর্গ, বা যদি বলে এখানে প্রতি এর ব্যাকরণিক নাম কি, তাও কারেক্ট আনসার অনুসর্গ। কিন্তু যদি বলে তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, এখানে প্রতি কোন পদ, তখন কারেক্ট আনসার হবে অনুসর্গ অব্যয় পদ। আমি কি বুঝতে পারছি? বলেন, জিনিসটা কি ক্লিয়ার বুঝছি? আচ্ছা, সাব্বির বলছে ভাইয়া দ্বারা দিয়া কর্তৃক এগুলা তো বিভক্তি হয়, তাহলে কখন বুঝবো এগুলা বিভক্তি, কখন বুঝবো অনুসর্গ? সিম্পল হিসাব, সবসময় অনুসর্গ একমাত্র কারকের ক্ষেত্রে বিভক্তি, সবসময় অনুসর্গ একমাত্র কারকের ক্ষেত্রে বিভক্তি ধরবেন। কারক ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটা বিভক্তি ধরার দরকার নেই। কারক ছাড়া অন্য সব ক্ষেত্রে আপনি এটাকে অনুসর্গই ধরবেন। কথা বুঝতে পারছেন? তৃতীয় এবং পঞ্চমী বিভক্তির যে উদাহরণগুলো আছে, এটা কিন্তু কারকের সাথে মানে অনুসর্গের সাথে মিলে যাবে, দ্বারা দিয়ে কর্তৃক বা হইতে থেকেছে, এগুলাকে আপনি সবসময় অনুসর্গই ধরবেন। কিন্তু যখন এটা কারকের ক্ষেত্রে আসবে, এক্সেপ্ট ওই জায়গাটায় শুধুমাত্র এটাকে বিভক্তি করবেন, এর ছাড়া আর কোনো জায়গায় বলার দরকার নাই। পদান্বয়ী কেন বলা হয়েছে? এই যে বললাম পদান্বয়ী কেন বলা হয়েছে, এই যে দেখেন এটাকে কেন পদান্বয়ী বলা হয়েছে। অন্যয় মানে কি? অন্যয় মানে হচ্ছে সমন্বয়, তাহলে পদের মধ্যে সমন্বয় করে, এই জন্যই পদান্বয়ী বলা হয়েছে, মানে পদের মধ্যে সমন্বয়কারী, এই জন্যই পদান্বয়ী। কথা বুঝতে পারছেন? দুইটা পদের মধ্যে কি করে সে? সমন্বয় করে। দুইটা পদের মধ্যে কি করে সে? সমন্বয় করে, এই জন্য তাকে বলা হয়েছে পদান্বয়ী অব্যয়। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝছেন। নূর বলছে তার মানে পদ বললে অনুসর্গ অব্যয় হবে। ইয়েস, যদি বলে এটা পদ, কোন পদ, তখন এটা অনুসর্গ অব্যয়, আদারওয়াইজ অনুসর্গ অব্যয় হবে না। কথা বুঝতে পারছেন? সিম্পলি আমি বলি, লাস্ট ওয়ান বলতেছি শুনেন। যে কোনো একটা বাক্য দিয়ে যদি বলে যে এই বাক্যে এটা কি, এই বাক্যে এটার ব্যাকরণিক নাম কি, কারেক্ট আছে অনুসর্গ। কিন্তু যদি বলে এটা কোন পদ, স্পেসিফিক কোন পদ তা জানতে চায়, তাহলে তখন দিবেন এটা হচ্ছে অনুসর্গ অব্যয় পদ। আমি আশা করি বুঝতে পারছি। স্যার অব্যয়ের সংজ্ঞায় পড়লাম অব্যয় বাদ দিলে বাক্য ঠিক থাকে, কিন্তু এখানে তো আবার তোমাকে দিয়ে সফলতা সম্ভব, বাক্যটিতে দিয়ে বাদ দিলে বাক্য ঠিক থাকছে না। ভেরি গুড, থ্যাংক ইউ রুবাইয়া আপু, থ্যাংক ইউ, ভেরি গুড। সরি, রুবিয়া। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে খেয়াল করেন, অব্যয়ের যে সংজ্ঞাটা আমরা পড়লাম, সেই সংজ্ঞার মধ্যে আমরা দেখলাম যে, আরে সংজ্ঞাটা কই, হ্যাঁ এই যে অব্যয়ের যে সংজ্ঞাটা দেখলাম, সেই সংজ্ঞার মধ্যে আমরা দেখলাম যে অব্যয়ের মধ্যে এই পদটা বাদ দিলেও সেটা অব্যয় থাকে। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে, এইটা কিন্তু অব্যয়ের কোনো সংজ্ঞা না যে যে পদটা অব্যয় থেকে ফেলে দিল বাক্যের অর্থের পরিবর্তন হবে না। এইটা আমার অব্যয় নির্ণয় করার একটা টেকনিক, অব্যয় বের করার একটা টেকনিক এটা আমার, এটা কিন্তু অব্যয় পদ বের করার কোনো সংজ্ঞা না। কথা বুঝতে পারছেন? তো বইয়ের যে সংজ্ঞা, সেটার সংজ্ঞা কিন্তু আমার মানে এই অব্যয় বের করার টেকনিকের সাথে মিলবে না। বইয়ে অব্যয় পদের আলাদা সংজ্ঞা দেওয়া আছে, আমি যেটা আপনাদেরকে শিখেছি এটা হচ্ছে আমার অব্যয় পদ বের করার টেকনিক। আচ্ছা এবার আসে, আমার এই টেকনিক অব্যয় পদের মধ্যে এই যে দেখতেছেন চারটা অব্যয় আছে, অর্থাৎ সমুচ্চয়, অনন্যয়, অনুকর, অনুসর্গ, একমাত্র অনুসর্গ অব্যয় কাছে দিবে না, এছাড়া সবগুলো অব্যয় কাছে দিবে, অর্থাৎ সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুকর অব্যয় তিনটাই মিলবে, একমাত্র অনুসর্গ অব্যয় এটা মিলবে না। আমার কথা বুঝতে পারছেন? একমাত্র অনুসর্গ অব্যয় এটা মিলবে না। কথা বুঝতে পারছেন? কারণ অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে এটা বাদ দিলে অর্থ হয় না, কিন্তু অব্যয় ছাড়াও অর্থ হওয়ার কথা ছিল, কিন্তু অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে এটা হয় না। কথা বুঝতে পারছেন? একমাত্র অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে এই টেকনিক মিলবে না। কথা কি ক্লিয়ার? এখন তাহলে বুঝবো কেমনে ভাই কোনটা অনুসর্গ অব্যয়? এই জন্য অনুসর্গ গুলো বারবার পড়তে হবে। অনুসর্গ গুলো কি কি আছে? প্রতি, বিনা, বিহনে, সহ, অবধি, পরে, হেতু, মধ্যে, মাঝে, থেকে, পরে, ভিন্ন, ওপর, জন্য, জন্য, বই, ব্যতীত, অপেক্ষা, তরে, সাথে, কর্তৃক, সঙ্গে, হইতে, পর্যন্ত, সহকারে, অধিক পক্ষে, নামে, মত, নিকট, দিয়া, দিয়ে, পারে, দ্বারা, পাছে, হতে, ভিতর, মাঝে, চেয়ে, শোনে। প্রায় 40টার মতো বলছি। এই 40টা হচ্ছে বেশি ব্যবহৃত হয়, তার মানে কিন্তু ফিক্স না যে এই 40টাই ব্যবহৃত হয় অনুসর্গের মধ্যে, আরো আছে কিন্তু এগুলো বেশি ব্যবহৃত হয়, এটা হচ্ছে কথা। কথা বুঝতে পারছেন? এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর আসেন অনুসর্গ বা পদনীয় অব্যয় জিনিসটা কি, বলছেন অনুকর্ম ধনাত্মক অব্যয় জিনিসটা কি। দেখেন অনুকর্ম ধনাত্মক অব্যয় ব্যাপারটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে HBCNS। HBCNS মানে কি? মানে ভাই হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, অর্থাৎ মানব সৃষ্ট প্রাকৃতিক যত শব্দ আছে সব হচ্ছে ধনাত্মক অব্যয় বা অনুকর অব্যয়। শেষ। আমি যদি বলি মনে করেন এই যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখন চিন্তা করেন বৃষ্টি যখন পড়ে এক্স্যাক্টলি কি একদম মনে করেন যে টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর শব্দ হয় না। বৃষ্টি পানিতে বললে একরকম শব্দ, মাটিতে বললে একরকম শব্দ, টিনের চালে বললে একরকম শব্দ, ছাদে বললে একরকম শব্দ, পলিথিনে বললে একরকম শব্দ, বালতিতে বললে একরকম শব্দ, শরীরে বললে অন্যরকম অনুভূতি।
সবসময় কি সেটা টাপুর টুপুর না। এটা হচ্ছে মনে করেন হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল একটা সাউন্ড, ঠিক না? আবার মনে করেন আমি যদি বলি যে বাতাসের শন শন শব্দ, বাতাস যখন বয়ে যায় এক্স্যাক্টলি কিন্তু মনে করেন শন 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 শব্দ হয় না। এরকম যা কিছু আছে এগুলো কিন্তু হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড। যেমন আমি যদি বলি দেখেন আমি যদি বলি এরকম যে ধরেন আমি বললাম এরকম যে মানে কি বলে, যেমন মনে করেন আমি বললাম যে বাতাসের শন শন শব্দ বললাম, যেমন এই যে শুকনো পাতা পাড়াই দিছি আমি, তো শুকনো পাতা যে পাড়াই দিছি তাহলে এটা কি হবে? শুকনো পাতার মর ধ্বনি। তো শুকনো পাতা যখন পাড়াই এক্স্যাক্টলি কি ওয়ার্ডটা একদম মর 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 সাউন্ড হয় না। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা আমাদের মতো করে বলে থাকি সাউন্ডটা। এরকম মনে করেন কোনো দরজায় গেলাম, কোনো দরজার সামনে গিয়ে আমি টোকা দিলাম এরকম, এই যে কোনো দরজার সামনে গিয়ে টোকা দিলাম, এটাকে আমরা কি বলি? ঠক ঠক। এক্স্যাক্টলি কি ওয়ার্ডটা একদম ঠক ঠক হয়েছে না, মানে ওয়ার্ডটা নিজে মানে হয়েছে একরকম, বাট এটাকে প্রকাশ করার জন্য আমরা বলি ঠক ঠক। এখন অ্যাকচুয়ালি যদি এটা ঠক ঠক হইতো তাহলে কোন দরজার সামনে গিয়ে আমরা যদি টোকা না দিয়ে বাইরে থেকে বলতাম ঠক ঠক, দরজা খুলতো? আপনার কি মানে দরজা খুলতো? ভিতর থেকে অ্যান্সার দিত কোন ছাগল আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো কিছু, যে কোনো সাউন্ড, এরকম যে কোনো সাউন্ড আছে, যা মনে করেন যে বলি আমি যদি বলি গরুটাকে হাম্বা হাম্বা, তো গরু কি পড়ালেখা করছে? ও কি বানান করে পড়তে পারে? ভাই একটা হাম্বা একটা বা হাম্বা না, গরু গরুর মতো ডাকে, আমরা বলি গরুটাকে হাম্বা হাম্বা, ঠিক না? এখন আপনি যদি বলেন গরুটাকে কাকা, তো সমস্যা কি বলেন? যাই বলবেন আপনি, যে কোনো ধরনের সাউন্ড, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে অনুকরণ বা শেষ সাউন্ড বুঝাবে, সহজ কথা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেমন এই যে মামিনুল বলছে, ঠিক আছে, নুপুর বাজে রুনু ঝুনু রবে। তারপর হচ্ছে নদীর কলকলতা, নদী যখন বয়ে যায় এক্স্যাক্টলি কি একদম মনে করেন কলে 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 সাউন্ড হয়। বা নুপুর বাজে রুনু ঝুনু রবে, নুপুর কি একদম মনে করেন যে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু এরকম সাউন্ড হয় না। তো মানে আবার দেখবেন পিচ্ছি বলা মানে দেখবেন রুনু ঝুনু বলতে পারে না। দেখবেন ওরা পিচ্ছি বলা যখন বলতে যায় রুনু রুনু বলে, ঝুনু তো আর বলতে পারে না, কারণ ওদের তো উচ্চারণ ঠিক মতো আসে না। তো তখন ওইরকমই হয় আর কি, যাই হোক হোয়াট এভার। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, অনুকরব্য, অনুসর্গ অব্যয়, এর মধ্যে এই দুইটা আমাদের ক্লিয়ার। এটা হচ্ছে যে কোনো ধরনের সাউন্ড, আর এটা হচ্ছে সকল অনুসর্গ। এরপর হচ্ছে অনন্য অব্যয় বা আবেগ। এটা কি? অনন্য অব্যয় বা আবেগ, এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে মনের ভাব প্রকাশকারী অব্যয়। এটা কি? এটা হচ্ছে মনের ভাব প্রকাশকারী অব্যয়। মনের ভাব প্রকাশকারী অব্যয়, মনের ভাব প্রকাশকারী অব্যয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই মনের ভাব প্রকাশকারী অব্যয় মানে কি? আসেন, মনের ভাব প্রকাশকারী অব্যয় মানে কি যদি বলি, যেমন মনে করেন আমি যদি বলি বাহ কি চমৎকার, আমি যদি বলি আহ কি আনন্দ, যদি বলি কি আরাম, এবার দেখি যে বাহ কি চমৎকার, আহ কি আনন্দ, কি আরাম। অথবা যদি বলি যে ও মা কত বড় ইলিশ মাছ, এই যে মনে করেন ও মা কত বড় ইলিশ মাছ, ঠিক আছে? বা এরকম যা কিছু আছে, যেমন মনে করেন ইস আরেকটুক্ষণ পারলে না পড়তে, আরেকটুক্ষণ পারলে না পড়তে, তাহলে যে ইস আরেকটুক্ষণ পারলে না পড়তে, এত তাড়াতাড়ি পড়ার থেকে তুমি উঠে গেলে, তাহলে এই যে মনে করেন যে যেটা দ্বারা মনে করেন আপনি এক্সক্লামেশন বুঝাবে, ঠিক আছে? এক্সক্লামেশন বুঝাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আবেগ। এখানে আপনার কি কাজ করবে? এখানে আপনার আবেগ কাজ করবে, বিবেক কাজ করবে না। কথা বুঝতে পারছেন? বাহ কি চমৎকার, আহ কি আনন্দ, কি আরাম, ওমা কত বড় ইলিশ মাছ, তারপর হচ্ছে ইস আরেকটুক্ষণ পড়তে পারতে। আমি তারপর হচ্ছে মনে করেন যে আমি যদি পাখি হতাম, ঠিক আছে, হুররে আজকে আমরা খেলায় জিতেছি, মানে যেটা বলে আপনি মনের ভাব প্রকাশ করবেন, ঠিক আছে? যেটা দ্বারা আপনি মনের ভাব প্রকাশ করবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনুকার অব্যয়। কথা বুঝতে পারছেন? সরি, অনন্য অব্যয়। যেটা দ্বারা আপনি মনের ভাব প্রকাশ করবেন সেটা হচ্ছে অনন্য অব্যয়। কথা বুঝতে পারছেন? ওকে, আশা করি ক্লিয়ার। ইবানুল আবার বলছে ইস বানান দীর্ঘিকার দেওয়া হয়, বাট ওই ইস আর এই ইস আলাদা। ওই ইস বানানটা হচ্ছে ইস, এই ইস মানে হচ্ছে ঈশ্বর, আর এই ইস মানে কি ইস, এইটা কিন্তু ওই ইস না, এই হচ্ছে ইস, আলাদা ইস, ঠিক আছে? এই ইসের হিসাবটা আলাদা। এই হচ্ছে ইস বলার পর টান দিতে হবে ইস, ঠিক আছে? সো এটা হচ্ছে রস্বইকার দিয়ে হবে, এটা দীর্ঘিকার হবে না। ওকে ফাইন, ওকে ফাইন। এরপর হচ্ছে এক্সক্লামেটরি যত সেন্টেন্স আছে, এক্সক্লামেটরি যত সেন্টেন্স আছে বা যত এক্সক্লামেশন আছে সব হচ্ছে অনন্য অব্যয়ের মধ্যে পড়বে। কথা বুঝতে পারছেন? মনের ভাব প্রকাশকারী অব্যয়, সহজ কথা। এবার আসেন সমুচ্চয় অব্যয়। এবার আসেন সমুচ্চয় অব্যয় জিনিসটাকে একটু দেখায়। সমুচ্চয় অব্যয় ব্যাপারটা হচ্ছে এইখানে তিনটা জিনিস কাজ করবে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, আর একটা হচ্ছে সংকোচন। প্লাস মাইনাস বা সংকোচন, এই তিনটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। কথা কি বুঝতে পারছেন? প্লাস মাইনাস বা সংকোচন, এই তিনটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। এখন আসেন প্লাস মাইনাস বা সংকোচন জিনিসটাকে আমি দেখাই।
প্লাস মাইনাস বা সংকোচন জিনিসটা কি, এবার একটু এটা দেখাচ্ছি, খেয়াল করেন প্লাস মাইনাস বা সংকোচনের ব্যাপারটা কি। প্লাস মাইনাসের পর সংকোচনের ব্যাপারটা হচ্ছে, খেয়াল করেন, যেমন মনে করেন আমি বললাম আই নিড টু নেম, ওকে আই নিড টু নেম, ধরেন আমি বললাম যে আরিফুল, আরিফুল বললাম যে আরিফুল একটা নাম আমার চোখের সামনে আসছে, আরেকটা বললাম হচ্ছে ইমন একটা নাম, ওকে আরিফুল ইমন, আর একটা হচ্ছে জাহিদ, তিনটা নাম দরকার, তিনটা নাম পেয়ে গেছি, আরিফুল ইমন আর জাহিদ। দেখেন আমি যদি বলি এরকম যে আরিফ ও ইমন, যদি বলি এরকম যে আরিফ ও ইমন, আরিফ ও ইমন, আরিফ ও ইমন জাহিদকে, আরিফ ও ইমন জাহিদকে নিয়ে খেলে, আরিফ ও ইমন জাহিদকে নিয়ে খেলে। এই যে বললাম লুডু, লুডু খেলে বা জাহিদকে নিয়ে লুডু খেলে, ধরেন লুডু খেলে, ওকে ফাইন, লুডু না খেলে বললে আবার আপনারা অন্য খেলা নিয়ে যাবেন। তাহলে এবার দেখেন, তাহলে আরিফ ও ইমন জাহিদকে নিয়ে খেলে, তাহলে এই যে বললাম আরিফ ও ইমন জাহিদকে নিয়ে লুডু খেলে, এই যে ওটা, এই ওটা কি, এই ওটা কি আরিফ আর ইমন দুজনের মধ্যে একটা মানে প্লাস বুঝাচ্ছে না, প্লাস বুঝাচ্ছে, মানে আরিফও খেলে ইমনও খেলে, কাকে নিয়ে, জাহিদকে নিয়ে, আরিফও খেলে ইমনও খেলে, শুধু আরিফ খেলে জাহিদকে নিয়ে, ব্যাপারটা কিন্তু এরকম না, আরিফও খেলে ইমনও খেলে, দুইজনই খেলে জাহিদকে নিয়ে, তাহলে আরিফ ও ইমন দুজনই জাহিদকে নিয়ে লুডু খেলতেছে। এখন দেখেন এই ওটার অবশ্যই আমি আর কি বসাতে পারতাম, দেখেন ও এবং আর, ও এবং আর, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি, এগুলো সব হচ্ছে সংযোজক অব্যয়, মানে প্লাস বুঝাবে, এগুলো সব কি বুঝাবে বলেন, এগুলো সব হচ্ছে সংযোজক অব্যয়, কথা বুঝতে পারছেন, এগুলো সব হচ্ছে সংযোজক অব্যয়। এবার দেখেন আমি যদি বলি, আমি যদি বলি যে আরিফ, যদি বলতাম যে আরিফ, আরিফ বা ইমন, যদি বলতাম যে আরিফ বা ইমন জাহিদকে নিয়ে খেলে, তাহলে এই যে বললাম যে আরিফ বা ইমন জাহিদকে নিয়ে খেলে, জাহিদকে নিয়ে খেলে, তাহলে এবার খেয়াল করেন আমি যে বললাম আরিফ বা ইমন জাহিদকে নিয়ে খেলে, এখন এই বাটা কিন্তু দেখেন, বাটা কিন্তু কি বুঝাচ্ছে, যে দুইজনের যে কোনো একজন, দুইজনই খেলে না, যে কোনো একজন, কথা বুঝতে পারছেন, মনে করেন হয় আরিফ খেলে নয় জাহিদ খেলে, ব্যাপারটা হচ্ছে এরকম বুঝাচ্ছে, হয় আরিফ খেলে নয় ইমন খেলে, যে কোনো একজন খেলে। তাহলে এখন এই বায়ের পরিবর্তে আর কি বসতে পারতো, দেখেন বা, অথবা, বা, অথবা, অথবা, নতুবা, ঠিক আছে, নতুবা, তারপর হচ্ছে বা, অথবা, নতুবা, তারপর হচ্ছে নতুবা, তারপর হচ্ছে কিংবা, ঠিক আছে, মানে বায়ের বংশধর যা আছে, কিংবা, তারপর হচ্ছে নয়তো, নইলে, ঠিক আছে, নয়তো, দেন হচ্ছে নয়তো, নইলে, এগুলো সব কি, সব হচ্ছে বিয়োজক, সব হচ্ছে বিয়োজক, বা, অথবা, কিংবা, নয়তো, নইলে, ঠিক আছে, এগুলো সব বিয়োজক, সব হচ্ছে বিয়োজক, বা, অথবা, কিংবা, নয়তো, নইলে, সব বিয়োজক। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন, এরপর আসেন, আচ্ছা তাহলে আরিফ বা ইমন জাহিদকে নিয়ে খেলে, একটা হচ্ছে আরিফ ও ইমন জাহিদকে নিয়ে খেলে, আর একটা হচ্ছে আরিফ বা ইমন জাহিদকে নিয়ে খেলে, এটা হচ্ছে বায়ের বংশধর যা যা আছে, বা, অথবা, কিংবা, নতুবা, নয়তো, নইলে, এগুলো সব কি, সব হচ্ছে বিয়োজন। আর লাস্ট ওয়ান যেটা আছে, লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংকোচন। সংকোচনের ব্যাপারটা কি, এই যে সংকোচন যেটা মানে প্লাস মাইনাস বা সংকোচন আমরা বলছিলাম না, এই যে এখানে দেখেন, এখানে আমরা কি বলছিলাম, এখানে আমরা বলছিলাম হচ্ছে যে প্লাস মাইনাস বা সংকোচন, তো প্লাস মাইনাস তো আমরা দেখলাম, সংকোচনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। দেখেন দেখেন সংকোচন এটার একটা আলাদা ট্রিক্স আছে, আবার সংকোচনের আলাদা একটা ট্রিক্স আছে, সংকোচন, ঠিক আছে, সংকোচন জিনিসটা কি, সংকোচন জিনিসটা হচ্ছে কিন্তু এটার একটা আলাদা ট্রিক্স আছে, আলাদা ট্রিক্স কি, সংকোচনের টেকনিকটা হচ্ছে মনে করেন এরকম যে করা উচিত, করা উচিত, সংকোচনের ট্রিক্স হচ্ছে এরকম যে করা উচিত কিন্তু করে না, করা উচিত কিন্তু করে না, ঠিক আছে, কিন্তু করে না, যেমন মনে করেন যাওয়া উচিত কিন্তু যায় না, খাওয়া উচিত কিন্তু খায় না, দেওয়া উচিত কিন্তু দেয় না, আসা উচিত কিন্তু আসে না, বা আসা উচিত না কিন্তু আসে, যাওয়া উচিত না কিন্তু যায়, মানে ব্যাপারটা হচ্ছে একটা পজিটিভ ভাইব থাকবে, একটা নেগেটিভ ভাইব থাকবে, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো সংকোচন। যেমন যেমন মনে করেন আমি যদি বলি যে, ধরেন আমি বললাম যে ফাহিম বিত্তবান, ধরেন আমি বললাম যে ফাহিম বিত্তবান, ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী, ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী, ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী, যদি এটা বলি যে ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী কিন্তু, ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী কিন্তু বিয়ে করে না, ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী কিন্তু বিয়ে করে না, তাহলে এই যে আমি বললাম যে ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী কিন্তু বিয়ে করে না, তাহলে এই কিন্তু দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলেন, ফাহিম বিত্তবান ও সামর্থ্যশালী কিন্তু বিয়ে করে না, এই কিন্তু দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে নাকি, এই কিন্তু দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফাহিমের করা উচিত, ফাহিমের করা উচিত কিন্তু করে না, তার মানে কি সমস্যা, সংকোচন সমস্যা, মানে বাক্যের সংকোচন সমস্যা, ফাহিমের না, ফাহিমের
বাক্যের সংকোচন সমস্যা। এই বাক্যে হচ্ছে সংকোচক অব্যয় আছে, এই কিন্তু দ্বারা কি বুঝাচ্ছে সংকোচন। এখন এই কিন্তু পরিবর্তে আর কি বুঝতে পারতো, দেখেন কিন্তু, তারপর হচ্ছে মনে করেন তথাপি, ঠিক আছে, কিন্তু, তথাপি, তবুও, ঠিক আছে, তবুও, ঠিক আছে, এগুলো বুঝতে পারতো, কিন্তু, তথাপি, তবুও, ঠিক আছে, এগুলো হচ্ছে অথচ, কিন্তু, তথাপি, তবুও, অথচ। দেখেন আমি কিন্তু এভাবে বলতে পারতাম যে ফাইন বিত্তমান ও সামর্থ্যশালী অথচ বিয়ে করে না, ফাইন বিত্তমান ও সামর্থ্যশালী তথাপি বিয়ে করে না, ফাইন বিত্তমান ও সামর্থ্যশালী তবুও বিয়ে করে না। তার মানে এগুলো হচ্ছে কিন্তু, অথচ, তথাপি, এগুলো হচ্ছে সংকোচক বোঝায়। এখন দেখেন আমি কিন্তু এটা প্রথমে একটা পজিটিভ বলছি, পরে নেগেটিভ বলছি, আগেও নেগেটিভ পরে পজিটিভ হতে পারে। যেমন আমি যদি বলি লোকটা বিত্তবান, সরি যদি বলি লোকটা সন্ত্রাসী কিন্তু গরিবদের সাহায্য করে, বা যদি বলি এরকম যে যদি বলি ছেলেটা মেধাবী কিন্তু পড়ালেখা করে না, ছেলেটা মেধাবী কিন্তু পড়ালেখা করে না, মানে একটা প্লাস একটা মাইনাস, দুইটা ভাইব একই বাক্যের মধ্যে থাকবে, যে অব্যয় দ্বারা যুক্ত থাকবে সেটাকে বলবো সংকোচক অব্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার, সংকোচক আমাদের ক্লিয়ার। তাহলে আমাদের অব্যয় ক্লিয়ার। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে, মাঝে মাঝে এটা পরীক্ষা আছে যে অনুগামী সমুচ্চয়ী অব্যয় কয়টা, অনুগামী সমুচ্চয়ী অব্যয়, ব্যাপারটা খেয়াল করেন, অনুগামী সমুচ্চয়ী অব্যয়, অনুগামী সমুচ্চয়ী অব্যয়, অনুগামী সমুচ্চয়ী অব্যয়। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন এটা কিন্তু একদম স্বতন্ত্রভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে। সমুচ্চয়ী অব্যয় জিনিসটা তো কি, এটা তো আমরা বুঝছি, কিন্তু অনুগামী সমুচ্চয়ী অব্যয় জিনিসটা কি, এটার ব্যাপারটা খেয়াল করেন। অনুগামী সমুচ্চয়ী অব্যয়, এটার ব্যাপারটা হচ্ছে দেখেন, অনু মানে কি বলেন তো, বলেন তো, অনু মানে কি? অনু মানে হচ্ছে পেছনে, গামী মানে কি গমনকারী, তার মানে পশ্চাতে গমনকারী, কার? সমুচ্চয়ী অব্যয়। তার মানে সমুচ্চয়ী অব্যয়টা যেই ভাইবটা দেয়, যেটা বোঝায়, অনুগামী সমুচ্চয়ী অব্যয়টা সেই পথেই হাঁটে। এরকম আছে চারটা অনুগামী সমুচ্চয়ী অব্যয়, কয়টা আছে? চারটা। যে, যদি, যদিও, যে, যদি, যদিও, যেন, যে, যদি, যদিও, যেন, ঠিক আছে। এই চারটা হচ্ছে কি, এই চারটা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়, এই চারটা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার?